আসসালামু আলাইকুম। দেখি মইনুল ইসলাম আপনাদের যুক্ত করা আছে, আমি করব। ভাইয়া ভালো আছেন? হ্যালো? জি ভাই, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন, বলুন। তখন যুক্ত হয়েছিলাম, সাউন্ড প্রবলেম ছিল মেবি শোনা যায়নি। এজন্য আরকি আবার সমস্যা নাই ভাই, বলুন। জি। আচ্ছা ভাইয়া, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা থেকে আপনাদের আলোচনা শুনতেছিলাম আরকি। তো আমার একটা সিম্পল কোয়েশ্চেন ছিল ভাইয়া। আমি এর আগে এই প্রশ্নটা আমি YouTube এ কোথাও শুনেছিলাম, বাট আমি এটার কোনো সদুত্তর পাইনি। মানে আচ্ছা, ঠিক সেদিন আছে, থেকেই বলুন আমার ভাইয়া। মাথায় এটা ঘুরপাক খাচ্ছে। জি। যে হচ্ছে উম ধরে নিলাম পৃথিবীর কোনো এক প্রান্তে, হ্যাঁ? হুম, একজন নিরপরাধ ব্যক্তি, যিনি হুম। অন্যায়ের শিকার হয়ে হত্যা হলো। তাকে আচ্ছা। হত্যা করা হলো। জি, তাকে তাকে খুন করা হলো। এখন জি। যে তাকে খুন করলো বা যে তাকে হত্যা করলো সে অত্যন্ত প্রভাবশালী, এবং সে, এরকম তো আমরা দেখি, প্রতিনিয়তই দেখি। সে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে গেল। তো এখন এই যে শিশুটি হত্যা হলো, তার বিচারটা আপনারা কিভাবে করবেন? তার আচ্ছা, হচ্ছে আ রেজাল্টটা কি হবে অ্যাকচুয়াল? আচ্ছা। আপনি কি ফারাজ ধরনের ভাই, আমি উত্তর তার বলবো চাচ্ছেন? একটু। না আপনি কি তার ধরনের সাথে উত্তর আপনারা চাচ্ছেন? সবসময় কাইন্ডলি। বলেন, আমি বলবো আপনাকে উত্তরটা। হ্যাঁ, তার সাথে তাকে ন্যায়টা আমরা কিভাবে দেব? এরকম যারা নিরপরাধ মানুষ যারা হত্যা হচ্ছে, এবং প্রভাবশালীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে, এই শিশুটিকে, অথবা মেয়ে হোক, ছেলে হোক, এই নিরপরাধ ব্যক্তিটিকে আমরা ন্যায়টা কিভাবে দেব? আপনাদের মতাদর্শ অনুযায়ী আমি একটা সদুত্তর চাচ্ছি। ফারাজ ভাই, আমি কথা বলতে পারি? আচ্ছা, ফারাজ ভাই হ্যাঁ, তো শিওর, নাই। শিওর। বলুন, আচ্ছা, করুন। আচ্ছা, শুরু আপনি করে আগে বলুন। বলেন আপনার কেন মনে হচ্ছে, তো আপনি কিভাবে চান বিচারটা? আপনি কিভাবে চান? না, আমি কিভাবে চাই সেটা না। আমি চাচ্ছি যে, যিনি নিরপরাধ ব্যক্তি, যিনি হত্যার শিকার হলেন, এরকম তো অসংখ্য হুম, রেকর্ড আছে আমাদের আশেপাশে। আমরা নিউজ হ্যাঁ, পত্রিকায় হ্যাঁ। এবং না, ইতিহাসে আছে। সব হ্যাঁ, হ্যাঁ, জায়গায় বলা দেখি। লাগবে না, রিপিট করা এবং লাগবে না। সেই রিপিট করা ভিকটিম, লাগবে না। যিনি ভিকটিম, হ্যাঁ, সে বিচার হ্যাঁ, পেল সেই না। হ্যাঁ, পেল ভিকটিম না। বিচার পেল না। ব্যবস্থার এখন দুর্বলতার তার, জন্য পেল না। তো আপনি কি জি, করতে চান? বিচার ব্যবস্থার দুর্বলতার জন্য এখন, সে পেল না বিচার। হ্যাঁ, সবাই তো বিচার পায় না। তো এটা সলিউশন কি আপনার কাছে কি মনে হয়? মানে এইটাই আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এটার না, সলিউশনটা কি? আপনার কি সে কি, সলিউশন মনে হয়? আমরা বলছি সলিউশনটা। আপনার কি মনে আচ্ছা, হয়? আমার সলিউশন নাই জন্যই আমি শেয়ার করলাম বিষয়টা। আচ্ছা, আচ্ছা। এটা অনেকবারই আপনারা যদি শুনে থাকেন, সংশয় বা আসিফ ভাইয়ের লাইভ, বলা হচ্ছে যে আসলে তাহলে আমাদের বিচার ব্যবস্থাটাকে আমাদেরই উন্নত করতে হবে। এগুলো যেন কমে আসে, এবং পৃথিবীর কিন্তু আপনি যেটা বললেন প্রভাবশালী, উন্নত দেশগুলো অনেকটা সলভ হয়ে আসছে, হ্যাঁ? অনেক ডিফারেন্স। উন্নত দেশ বলতে আমি ইউরোপের দেশগুলো বলছি, আমেরিকার অনেকগুলো স্টেটে বলছি। তারপরে ধরেন যে হ্যাঁ, পৃথিবীর আরো অনেক জায়গায় ভালো উন্নতি হয়েছে। আমাদের এই মিডল ইস্ট এবং এই যে এশিয়ার কিছু আমাদের মতো দেশ ভারতবর্ষে এই আইন ব্যবস্থা খুবই খারাপ, প্রভাবশালীরাই করে। তো ওই যে যতটুকু ঘাটতি আছে অতটুকু আমাদেরকে মিটাতে হবে যতদূর সম্ভব। 100% তো হবে না। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সলিউশন। মানে যে চলে গেল তার সাথে তার কোনো ন্যায় বিচারের কোনো আ সিস্টেম নেই ওই যে তাহলে আমাদের এটার বিচার কোনো সিস্টেম ভালো করলে আমরা যে চলে যাবে, পরবর্তীতে চলে যেতে হবে না। আমাদেরকে আস্তে, আস্তে ডেভেলপ, আগে তো আরো খারাপ ভাবে যেত। আগে তো বিচারের নিয়মই ছিল না, রাইট? এই যে দাসী, যে হ্যাঁ, দাসীদের কোনো চেয়ার টেবিলের মতো ছিল, তাই না? এই যে কেনা-বেচা করত। দাসীকে মারলে তো, দাসকে মেরে ফেললে তো এর কোনো বিচার ছিল না, তাই না? কিন্তু আপনার চেয়ার টেবিল। এখানে তো হত্যা মামলার তো আসামি হবেন না। আমি শুধু ইসলামের দাস-দাসী এখন বলতেছি এখন না, এই যে আমাদের ভাইয়া, স্লেভ হ্যাঁ, সিস্টেম, ভাইয়া, স্লেভারি এখন সিস্টেমে। এখন তো ইসলাম স্লেভারি নাই। ধর্ম ডেভেলপ হয়ে গেছে না মানুষ। জি, জি, এখন তো জি। পৃথিবীতে এখন স্লেভারি নাই। ইসলাম চিন্তা ধর্ম করছেন স্লেভারি? বা অন্যান্য বলেন। যে সকল ধর্ম আছে তাদের হুম। ধর্ম মতানু অনুযায়ী তারা বলতেছে যে এটা, যে কেউ যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয় বা জুলুমের শিকার হয় বা অত্যাচারের শিকার হয়, তারা পরপারে এটার বিচার, আ দুনিয়াতে যদি কোনো, পৃথিবীতে হ্যাঁ যদি তারা ভাইয়া, আমি আইনের, বুঝলাম আপনি বলতে চাচ্ছেন আচ্ছা, যে হ্যাঁ, মরার আমি পরে শেষ তো করি। বিচার আপু হবে। শেষ করি। হ্যাঁ আমি ভাইয়া। তো অন্য সকল আমার ধর্ম আমি কথাটা জানি শেষ না। হয়নি ইসলাম ভাইয়া। সম্বন্ধে যেটা জানি, না, আপনার প্রশ্ন আমি বুঝে ফেলছি। আপনি যে ইসলাম সম্বন্ধে যেটা জানি, ইসলাম ধর্ম সম্বন্ধে জানেন। আপনি বলছেন একটা শিশু হোক, মেয়ে শিশু দিয়ে বুঝাইছেন আরকি। আর একজন খুনি, সে প্রভাবশালী, খুন করে সে পার পেয়ে গেল। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী যে পরকালে তার বিচার হবে। কিন্তু মজাটা তো এখানে, তো কোরআনেই বলা আছে, যদি সে মৃত্যুর আগে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহর সাথে শিরক না করে, তাইলে তার খুন, ধর্ষণ যা কিছু পাপ করুক সব আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার কোরআনেই লেখা আছে আরকি। আমি ভাইয়া, আমি একটু ইয়েগুলো উনার সাথে কথা বলতে পারি? ফারাদ ভাই বলতে, তাহলে হইলটা কি? তাহলে তো হইল না, তাই না? আরেকটা পয়েন্ট ভাই বলি, ২ ওই টা পয়েন্ট আপু অবশ্যই বলবেন। আরেকটা পয়েন্ট বলি যে এই বিচারগুলো আপনি ধর্ম দিয়ে করলে, ধর্ম তো অত্যন্ত সাবজেক্টিভ, রাইট? যেমন ধর্মে একটা হিন্দু, বা যদি ইসলাম ধর্ম ধরেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কেউ সারা জীবন পুণ্য করে যাক, ভালো কাজ করে যাক, কোনোদিন মিথ্যা বলুক না,
কিন্তু সে কি পুরস্কার পাবে, সে কি ভেস্তে যাবে? শি স্টিল গোয়িং টু দোজক, তাই না? আপনি সেরকম একজন সৃষ্টিকর্তার বিচারের উপর আস্থা রাখতে চাচ্ছেন যে সে হিন্দু দেখে সে ভালো মানুষ হলে তাকে দোজকে থাকতে হবে সারা জীবন? তো এটা চিন্তা করে দেখেন যে মানুষের বিচারটা ফার ফার বেটার না? আমরা আরো বেটার হচ্ছে। আজকে দেখেন সারা পৃথিবীতে স্লেভারি নাই, মাত্র 50-60 বছর আগে স্লেভারি ভরা ছিল। আপনি হয়তো সিনেমায় দেখছেন, গল্পে পড়ছেন, রাইট? বেশি আগে না তো। কি কি জঘন্য! এই যে এই উত্তর আমেরিকায় যে আফ্রিকান কালোদের ধরে নিয়ে এসে কি করতো তাদেরকে, কি না করতো আর কি। এখন মানুষের আমার মানুষ। আমি হ্যাঁ মনির আসলে ভাইয়া, ভাইয়া জি আমি আপনার আচ্ছা, আপনি আমি যে আমি বললেন, মনে হয় আমি যথেষ্ট বলেছি, আপু কিছু বলবে। হ্যাঁ আপু আপনি বলেন। যে বললেন যে ধর্মে আপনাদের যেকোনো ধর্মে মনে করেন এক্স ওয়াই জেড, হিন্দু মুসলিম হোয়াটএভার, ধর্মে বলা আছে যে মরার পর এটা একটা বিচার হবে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন তাই না? এখন মরার না পর যে বিচার হবে জি এটার কি কোনো প্রমাণ আছে? এটা আচ্ছা কি আমি আপনি কথাটা মানে শুধু মন থেকে ভেবে খুশি হচ্ছেন না যে মরার পর বিচার হবে? না, আমি কথাটা শেষ করিনি জন্য আপনার এরকম হ্যাঁ ভাইয়া লাগতেছে। ঠিক যদি আছে, শেষ যদি করেন। কেউ যদি কেউ মনে করে যে মৃত্যু পরবর্তী সময়ে সে যদি অন্যায় করে পার পেয়েও যায়, তাহলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। দ্যাটস ওয়াই এইটা বিশ্বাস করে সে অন্যায়টা থেকে বেঁচে থাকে, এখানে ক্ষতিটা কিসের? এটা কোথায়? এটা বিশ্বাস ও না, করে না, কি না। এটা এখানে এটা বিশ্বাস করতে গেলেই তো মুশকিল হবে, আমাদের বিচার ব্যবস্থার উন্নতি হবে না। সে যদি একটা ফলস, একটা মিথ্যা বিশ্বাসে লালিত হয়ে থাকে যে আমি অন্যায় করলে বিচার পাবো, অন্যায় না করলে পুরস্কার পাবো, তাহলে তো আমরা তো আর বিচার ব্যবস্থাটা উন্নতি করার দরকার নেই, আমরা তো বসে থাকবো সবাই, রাইট? কারণ আলটিমেট বিচার তো পরকালে হবেই। তখন আপনি কিভাবে বিচার ব্যবস্থা উন্নতি করবেন? হ্যাঁ, আর এখানে এথিক্স এর যে কোনো উন্নতি হচ্ছে না, তাই না? সে তো এথিক্যালি কাজটা থেকে দূরে থাকতেছে না। সে হয়তো মানে জাহান্নামে যাবে এই ভয়ে অথবা জান্নাতে যাবে এই সুখে। কিন্তু মোস্ট অফ রিলিজিয়ন এ একটা করে লুপ হোল থাকে যে হ্যাঁ, এটা করলে যেমন আমি যেটা জানি যে হিন্দুতে কাস্ট কাস্ট এরকম কোনো একটা সিস্টেম মানে কাস্ট সিস্টেম যেখানে নিচু গোত্রের মানুষদের মারলে হয়তো কোনো একটা আ ভোগ বা এরকম কিছু দিলে সেটার দোষ মোছন হয়ে যায়। এরকম মুসলিম ধর্মেও আছে অমুসলিমদের মারলে সেটাকে জিহাদ বলা যায় এবং সেটা মারাটা কোনো অপরাধ না। তার জন্য সে ইনফেক্ট যে মুসলিম সে তো জাহান্নাম যাবেই না, সে জান্নাতে যাবে। কিন্তু যে অমুসলিম যে মারা গেল সে তো জাহান্নামে যাবে। অ্যান্ড এই সিস্টেমে মানুষ এটাই মনে করে যে আমি এখন যদি একটা ক্রাইম করি, আমি যদি আমার স্রষ্টার কাছে ভ্যা, ভ্যা করে কান্না করি তাহলে আমার স্রষ্টা আমাকে মাফ করে দিবে। এইটা ভেবে এখন পর্যন্ত এরকম কোনো এক্সাম্পল নেই যে যেখান থেকে মানুষ ইস মানে ক্রাইম থেকে দূরে আছে। আপনি দেখেন মোস্ট রিলিজিয়াস কান্ট্রি যেগুলো, এই কথাটা মানে আসিফ ভাই অনেকবার বলে। মোস্ট রিলিজিয়াস কান্ট্রি কোনটা? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। এখানে ক্রাইম রেট অনেক বেশি। আর এরকম যে কান্ট্রি যেখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, দেন সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি, ইস্ট না ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি এখানে ক্রাইম রেট কম। ইনফেক্ট নরওয়েতে যে জেলখানাটা, নরওয়ের জেলখানা অথবা ওখানে স্ক্যান্ডিনেভিয়ান অ্যাথিস্টের যে সংখ্যা বেশি, অ্যাথিস্টের সংখ্যা বেশি। হ্যাঁ, কিন্তু ভাই দেখেন এখানে কিন্তু ক্রাইম রেট খুব কম এবং এখানের যে জেলখানাগুলো কিন্তু লাক্সারি সিস্টেমে প্রোভাইড করে। কিন্তু তারপরেও সেখানে কোনো মানে জেলখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কয়দিন কারণ নাই দেখা সেখানে ক্রাইম করার জেলখানাগুলোকে মিউজিয়াম বানাচ্ছে, হ্যাঁ, ক্রাইম জেলখানাগুলোকে করে লোক লাইব্রেরি জেলে বানাচ্ছে তারা। যাচ্ছে না। হ্যাঁ, ক্রিমিনাল যাচ্ছে পাচ্ছে না। না। রাইট। এখন এটা কি মানে কোনো জুজু গডের জন্য কেউ ক্রাইম থেকে দূরে আছে? না। কারণ মানুষ ইথিক্যালি ডেভেলপ করেছে। অ্যান্ড ইথিক্যালি ডেভেলপ করার সাথে এখানের আইন ব্যবস্থাও ডেভেলপ। অবশ্যই আইন ব্যবস্থা ডেভেলপ। অ্যান্ড আই ডোন্ট থিংক কি আইন ব্যবস্থা এরকম যে মানুষকে মেরে ফেলবে। এখানে অবশ্যই মানুষকে আই গেস ইউরোপিয়ান টা বেশি এটা করে যে মানুষকে রিহ্যাব এর মধ্যে দিয়ে অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে দিয়ে খুব বেটার করা আনলেস দে আর সাইকো কিলার অর সামথিং আই ডোন্ট নো। বাট যেখানে হলো ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের মানে সবাই বিশ্বাসী। 99% মানুষ বিশ্বাসী। বাট ক্রাইম রেট অ্যান্ড সেখানের সোশ্যাল স্ট্রাকচার খুব খারাপ। সেখানে যে পাওয়ারফুল সে পাওয়ারলেস কে মারতেছে। ফিমেলদের মারতেছে। বাসায় গিয়ে ওয়াইফকে ধামাধাম মারতেছে। ইনফেক্ট ইসলামে তো ওয়াইফকে মারলে তো কেউ অ্যানসারেবল না। মানে জবাব দেওয়া লাগবে না। তাহলে না, না, কিভাবে খালি ধর্ম ওয়াইফকে মারলে জবাব দেওয়া লাগবে না। ওয়াইফ ওয়াইফ আপনার স্বামীর অবাধ্য হতে পারে, মেবি। সেটা ভেবেও পিটাইতে পারবেন। হ্যাঁ, অবাধ্য অবাধ্য হয় নাই। মানে মনে করেন ভাইয়া বলল পুঁটি মাছে কম তেল দিয়ে ভাজতে। বেশি তেল দিয়ে ভাজলে না, আজকে না, সেটা বলব তো বেশি অবাধ্য তেল দিয়ে হইল আপু। কোশ্চেনটা তা না, সেটা অবাধ্য হইল। কিন্তু যদি মনে করি যে এ বেটি তো অবাধ্য হইব, পিটাতে পারবেন। সেই জন্য হ্যাঁ, সরিয়ে ধামাধাম আনালে মারল। ফারাজ ভাই বাংলাদেশে যাবে, সরিয়ে আনায় সে গেলে। আলফা হ্যাঁ। ম্যান। তো সেই ক্ষেত্রে আপনাকে ধর্মটা কিভাবে আপনি আমাকে একটা এরকম একটা মানে যেখানে এরকম একটা সার্ভে করা হয়েছে, এরকম একটা ইন্টারন্যাশনাল সার্ভে যেটা রিকগনাইজড এখান থেকে দেখান যে এই অঞ্চলের মানুষ খুবই ধর্মবিশ্বাসী, ধর্মভীরু এবং তারা তাদের গডকে বিশ্বাস করে অপরাধ থেকে দূরে আছে। এরকম কোনো এক্সাম্পল দিতে পারবেন? ইন্টারন্যাশনাল রিকগনাইজড মইন ভাইয়া, মইন, মনির, সরি মনির ভাইয়া। ভাইয়া কথা বলুন। আমি শুনতে পাচ্ছি না, না কেউ কথা বলছে না। কোটা ভাইয়া? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। উনার ও মনে হয় আগে নাকি একটু ডিস্টার্ব হয়েছিল, আবার মনে হয় এই আসছে না। মিউট করে আনমিউট। হ্যাঁ, মনিরুল ভাই, আপনি শুনতে পাচ্ছিলেন আপু বলল কথাগুলো? মনিরুল ভাই।
মনির ভাই, ফারাজ ভাই তো পপকর্ন খাইতেছে। ফরাজ ভাইকে কথা কি ডাকুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন, এখন বলেন। আপুর এখন কথা আমি শুনছেন আপনাকে আপনি? আমি আপনাকে কথাগুলো তো শুনেছেন, তাই না হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি হ্যাঁ, লাস্ট একটা আমি কোয়েশ্চেন আমি করেছে, আপনার কাছে এরকম রিকগনাইজড কোনো সার্ভে বা এরকম কোনো জরিপ আছে কিনা যেখানে বলা হয়েছে যে এই অঞ্চলের মানুষ খুব ধর্মভীরু এবং ওই অঞ্চলের ক্রাইম রেট খুব কম। এরকম একটা জরিপ এক্সাম্পল দেখবেন। অবশ্যই ইন্টারন্যাশনাল রিকগনাইজড অ্যান্ড ধর্মে বিশ্বাস করে, নট লাইক কান্ট্রি ল এর কারণে। মনির ভাইয়া ঘুমিয়ে গেলাম নাকি? ওনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, ফারাজ ভাইয়া কোথায়? উনি কি কফি খেতে গেল? উনি তো সারাক্ষণ দেখা না, যাচ্ছে পপকর্ন খাচ্ছেন। আপনারা দুজনে একজন বললেন যে ভাই আমারে কথাই বলতে দেন না, আরেকজন বললেন যে ভাই এইটার উত্তর আমি দিই। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন, আমি আজকে একটু শুনি। হ্যাঁ, বয়ান শেষ হয়েছে। মনির ভাইয়া কিছু বলছেন, আমি কি ভাইয়া বলব? আপনাকে আপনার রেস্ট দিলাম। তা আপনি এরকম করছেন কেন ফারাজ ভাই? না না, আমি আচ্ছা, রেস্ট উনার এনজয় মানে উনি করতেছিলাম। সুন্দর কথা বলছিলেন ভদ্রলোক, কিন্তু উনার মনির ভাই, নেটওয়ার্ক আপনি কি লস শুনতে হচ্ছে। পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাই? উনি শুনছে কিন্তু বলতে পারতেছেন না, বুঝছেন ওনার। ভাইয়া আমাকে কি আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। আপনি কি আমাদের কথা আচ্ছা, শুনতে পাচ্ছেন? মানে জি, 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 শোনা যাচ্ছে। মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছিল বোধহয়, খুলে ফেললাম আরকি। আচ্ছা, আপনারও কি তাহলে মনির ওয়্যারলেস ভাই আমি কি, মাইক্রোফোন? না আপু, আমার আচ্ছা আপনি কি মনির ভাই, আমি ভিনাস আপনার আবার সাথে একটু লাস্ট শেষ হালকা কথা কথা বলে, শুনছেন? আচ্ছা ঠিক আছে, বাদ দিই। আমি একটু হালকা কথা বলে শেষ করে দিই মনির ভাই আপনার সাথে, হ্যাঁ? দেখেন, আপনি যখন যুক্ত হইলেন তখন আমাদেরকে একটা যে কথাটা দিয়ে শুরু করলেন যে আপনি একটা বিষয়ে জাস্টিফাইড অ্যান্সার পাচ্ছেন না, বা আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনার মনে, যেটা শুনে আপনি কি হতে পারছেন না, আপনি স্যাটিসফাইড হতে পারছেন না, এরকম কথাটা দিয়ে শুরু করেছিলাম না মনির ভাই? জি, জি, জি। আচ্ছা, মানে আপনি কনভিন্স হতে পারতেছেন না কোনটা সঠিক কোনটা রং। আপনি কি স্যাটিসফ্যাকশনটা কি ভাই রিয়ালিটিতে খুঁজতেছেন নাকি ফ্যান্টাসিতে মনির ভাই? এখন যেকোনো ফারাজ একটা ভাই তার পাইলেই আগে একটু মনির ভাই, এক মিনিট। ফারাজ ভাই তার আগে একটু আমি এবং ভিনাস আপু যে তাকে কিছু কথা বললাম, সেটাতে তার কি কিছুটা সেটার ইয়েটা কি, সেটা রেসপন্স দেয়নি। দেওয়ার পরে আপনি বলেন তার কি ক্লিয়ার হয়েছে কিনা। না, আমি এখনো স্যাটিসফাইড হইতে পারিনি। কারণ আমার নিজের একজন মামাতো ভাই এরকম হত্যার শিকার হইছে তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই ফারাজ ভাইয়ের সাথে কথা বলেন। ফারাজ ভাই আপনাকে তো অ্যান্সার দিচ্ছে। এই কষ্ট থেকেই আরকি আমার প্রশ্নটা উত্থাপন করলাম আরকি। আমার নিজের মামাতো ভাই আরকি এরকম হত্যার শিকার হইছে। হ্যাঁ, অ্যান্ড ভাইয়া, ফারাজ ভাইয়া এখন আপনাকে বুঝাবে রিয়ালিটির স্যাটিসফ্যাকশন অ্যান্ড ফ্যান্টাসির স্যাটিসফ্যাকশন। ফারাজ ভাইয়ের সাথে একটু কথা বলেন। আপনি যে স্যাটিসফাইড হতে পারছেন না, আপনি স্যাটিসফ্যাকশনটা খুঁজছেন কোথা থেকে? রিয়ালিটিতে খুঁজছেন নাকি ফ্যান্টাসিতে খুঁজতেছেন মনির ভাই? আমি রিয়ালিটিতেই খুঁজতে চাচ্ছি। রিয়ালিটিতে খুঁজতে যাচ্ছেন মানে যে এটার পিছনে রিজন আছে, প্রমাণ আছে, সেগুলোতেই তো খুঁজতে যাচ্ছেন, তাই না? জি। আহ, আপনি যদি ফ্যান্টাসিতে না খুঁজছেন প্রমাণ, মানে বিশেষ ফ্যান্টাসি যদি আপনি আমলে না নেন যে ফ্যান্টাসিতে জিনিস হতে পারে যেখানে প্রমাণ নেই আর কি, ওই ধরনের দাবির কথা বলতেছি, ওইগুলোকে ফ্যান্টাসি বলতেছি আর কি। ফর এক্সাম্পল, পরজনম বা পরকাল, বিচার, এইগুলার কথা বাদ দিয়ে আমি জাস্ট রিয়ালিটিতে বলতেছি যতটুকু আমাদের মধ্যে যতটুকুর মধ্যে আমাদের প্রমাণ আছে, যতটুকুর মধ্যে আমরা কোনো কিছু করতে পারি। যদি আপনি রিয়ালিটি নিয়ে কথা বলেন, তাহলে ভেনাস অফ উইমেন 7% কোটা ভাই আপনাকে বলে দিচ্ছে আমাদের আইন ব্যবস্থা স্ট্রং করতে হবে, কিছু করার নেই আপনাকে। এমন অনেক কষ্ট আমরা অনেক ডেইলি বেসিসে পাই, অনেক ডেইলি বেসিস না, কিছু কষ্ট আমরা পাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কষ্টের উপর দিয়ে যায়, যেখানে যে কষ্টটা সে সহ্য করতে পারে না, তার তার ওই কষ্টটা আনবেয়ারেবল, সে মনে করে এই কষ্টটা সে ডিজার্ভ করে না, কষ্টগুলো তার কাছে খুব খারাপ লাগে। কিন্তু আমাদের কি হইতে হয়, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ক্যাডাল্ট হইতে হয়, আমাদের বুঝতে হয় যে আমাদের হাতে অনেক কিছু করার থাকবে না, আমরা অনেক ক্ষেত্রে হোপলেস। এখন মানুষ এই হোপলেস ক্ষেত্রে যখন সে ডিপ্রেশনে আছে, তার খারাপ লাগতেছে, সে দুইটা পথ বেছে নিতে পারে। একটা হচ্ছে সে ফ্যান্টাসিতে চিন্তা ভাবনা করে সে মন থেকে ভালো ফিল করতে পারে। ফর এক্সাম্পল, আপনি মনে করতে পারেন যে পরকালে ওই লোকের বিচার হবে, এটা মনে করে আপনি স্যাটিসফাইড হতে পারেন। আর রিয়ালিটিতে আপনি কি করতে পারেন, রিয়ালিটিতে আপনি এটা একসেপ্ট করতে পারেন যে সে যদি বেঁচে যায়, আমাদের হাতে কিছু করার নাই আসলে। আমরা যতটুকু করতে পারি, যে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে, যতটুকুর মধ্যে আমরা বিচার পাওয়ার জন্য চেষ্টা করতে পারবো, সেই চেষ্টাটা যেন আমরা
চালা যেতে পারে, ওটা আপনি করতে পারেন। এটা হচ্ছে রিয়ালিটির মধ্যে। আর ফ্যান্টাসির মধ্যে আপনি যে কোনো কিছু ভেবে সুখ পেতে পারেন। বুঝছেন মনির ভাই? জি ভাইয়া। এখন ভাইয়া ছোট্ট করে একটু রিলেটেড একটা প্রশ্ন ছিল। এটা করলে আমার আর কোনো প্রশ্ন নাই। জি ভাই বলেন। বলতে পারি? শিওর তবে ভাই যদি বলেন। হ্যাঁ, আমরা এখন সবাই প্রযুক্তির সাথে জড়িত। এখন পুরো পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। এখন আমরা গুগলে যখন সার্চ করতেছি যে মানুষ মারার যে অস্ত্র কারা তৈরি করতেছে এবং ইম্পোর্ট এক্সপোর্ট সবচেয়ে বেশি কারা করতেছে, মানুষ মারার যত প্রকার অস্ত্র শস্ত্র এখানে টপ 10 তো আমরা এইরকম আপনারা যাদেরকে বললেন, যাদের যে যে দেশগুলোর কথা বললেন যে সভ্য দেশ, তাদের নামই তো প্রথম সারিতে চলে আসতেছে। ইভেন পর্নোগ্রাফি বর্তমান বাংলাদেশে একটা চরম অভিশাপের নাম। আমি একজন ইয়াং ছেলে হিসেবে বলতেছি যে এটা কি পরিমাণ গ্রাস করে ফেলতেছে, কি কি পরিমাণ পঙ্গু করে ফেলতেছে ছেলেদেরকে, যুব সমাজকে। এই পর্নোগ্রাফির যারা হর্তাকর্তা, যারা একদম টপ লেভেল থেকে এটাকে লিড করতেছে, যারা তারা বেশিরভাগই আমি আমি যতটুকু রিসার্চ করে দেখতে পারছি যে তারা এরকম পরকাল বা আল্লাহ খুদায় বিশ্বাস করে না। এই পর্নোগ্রাফি আমি এই যে দুইটা এক্সাম্পল দিলাম, যে একটা হচ্ছে অস্ত্র তৈরি, ইম্পোর্ট এক্সপোর্ট, আমি যখন গুগলে সার্চ করতেছি তখন আপনারা যাদেরকে সভ্য বললেন তাদের তালিকাটা প্রথমে আসতেছে। এখন আপনারা বলতেছেন যে আহ, আহ, সভ্য দেশে মানুষকে বুঝায় সুঝায় এইরকম অপরাধ থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন ধরনের মেডিটেশন করে তাদেরকে অপরাধ প্রবণ থেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এত অস্ত্র শস্ত্র দরকার কিসের? আর যেটা বললাম যে পর্নোগ্রাফির যে আহ, যে ভয়াল থাবা, এই খাবার পর্নোগ্রাফি এবং ক্যাসিনো আমাদের বাংলাদেশে, ভাই, আমি আমার দেখেন পরিবেশে আমার কথা আপনি শেষ একটা ভাই, যখন আমি একটা আলোচনায় সেকেন্ড যখন আলোচনায় যখন আপনি আলোচনায় থাকবেন, ট্রাই টু মেক ইউর পয়েন্ট শর্ট এন্ড সিম্পল। হ্যাঁ, জি ভাইয়া। এই যে আপনি আমাদের আপনি আরেকটা, একটা আপনি একটা আলোচনার মধ্যে আছেন, আপনি একটা বয়ানবাজির মধ্যে নাই ভাই, মানে লোকাল যে বয়ানবাজি ওই জি বয়ানবাজির জি মধ্যে ভাই, নাই। এই যে শেষ নর্মালি শেষ ভাই, বলেন, এক সেকেন্ড, ওটা এক ড্রামাটিক সেকেন্ড। করে বলার দরকার নেই। ড্রামাটিক আচ্ছা করে বলার আচ্ছা দরকার নেই, নর্মালি বলে কিন্তু বুঝবো আমি। আচ্ছা, নর্মালি ওভার বলতেছি ভাইয়া। ড্রামা মেলো ড্রামা কোনো দরকার নেই আমার। হ্যাঁ, আমি নিজেও বলেন। যেটা শিকার সেটাই বলতেছি, আমি অন্য বয়াল থাবা, জি ভাই। পর্নোগ্রাফির বয়াল থাবা, বাবারে বাবা, এত ড্রামা দরকার নেই ভাই, নর্মালি বলেন। হ্যাঁ, এবং এই যে জুয়া, এই যে অনলাইনের যে ক্যাসিনো বা জুয়ার যে একটা চলতেছে, অনেক পরিবার যে জি এখান থেকে একদম আহ, পথের ফকির হয়ে যাচ্ছে এবং ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে। এই আমি ক্যাসিনো এবং জুয়ার যে টপ লেভেলে যারা এটা পরিচালনা করে তারাও কিন্তু পরকাল এবং আল্লাহ খোদায় বিশ্বাস করে না। এখন এই ব্যাপারে আপনারা কি বলবেন? হ্যাঁ, ভাইয়া আমি আচ্ছা আপনাকে ফার্স্ট একটা কথা বলে দিই। ওয়েপেন তৈরি করা অ্যান্ড ওয়েপেন বাই করা এগুলো মানে আপনি যে লিস্ট গুলো দেখলেন এগুলো কিন্তু লিগালি যেগুলো ওয়েপেন তৈরি করা হচ্ছে, বাই করা হচ্ছে এগুলো। অ্যান্ড এগুলো তৈরি করে বাই করা হচ্ছে, এগুলো করা হচ্ছে। এটার বেশ কিছু কারণ আছে। কারণ পুরো পৃথিবী এখনো সিভিলাইজড ওয়েতে বিহেভ করে না। পৃথিবীর অনেক মানুষ স্পেশালি কোনো একটা বিশেষ ধর্মের গোষ্ঠীর মানুষের অনেক টেররিস্ট টিম আছে, তারা অ্যাটাক করে। এছাড়াও আরো বিভিন্ন দেশ থেকে মানে বিভিন্ন আরো অনেক দেশ আছে যারা আমি বলব না যে তারা খুবই সিভিল, যেমন ইস্ট ইউরোপিয়ান কিছু কান্ট্রি কথা আমি বলব। যেমন রাশিয়া হোয়াটএভার। যাদের বাট টেররিস্ট এটার জন্য বলতেছেন তারা তো ওয়েট, এগুলো তৈরি করেন, তারা এগুলো কই থেকে পায়? ওয়েট ভাইয়া কথা বল। হ্যাঁ, টেররিস্টের সংজ্ঞা কি? টেররিস্টের সংজ্ঞা কি? ভাইয়া আমার কথা শেষ করতে দেন। হ্যাঁ, টেররিস্টের সংজ্ঞা বলেন। ওয়েট আ মিনিট, লেট মি ফিনিশ। ভাইয়া হ্যাঁ, শুনেন, উনি বলার পর আমি একটু বলবো, একটু খেয়াল করে শুনেন, সব একটু মনোযোগ দিয়ে শুনেন, হুম। নয়তো আপনি উত্তর পাবেন না। তারপরে হ্যাঁ, ফারাজ ভাইয়া বলবে। হ্যাঁ, তারপর হলো যে ওয়েপন গুলো তৈরি করা হচ্ছে এগুলো তো লিগ্যাল ভাবে, তাই না? এরকম তো না যে ওয়েপন নিয়ে আমার বাসার সামনে কেউ আসলো আর আমাকে ধাম করে উড়িয়ে দিল। হ্যাঁ, লিগ্যাল ওয়েপন তৈরি করার অনেক বেশ কিছু রিজন আছে অ্যান্ড রিজন গুলো আপনি খুঁজলে অবশ্যই পাবেন। অ্যান্ড ইলিগাল ভাবে যারা ওয়েপন তৈরি করছে তারা অবশ্যই লিগ্যাল ভাবে মানে লিগ্যাল সব রিজন রিজন গুলো দিয়ে এবং তাদের এতগুলো আর্মি অ্যালাউড এই হিসাবে তারা করছে। এবং এটা অবশ্যই অনেক কান্ট্রি তার নিজের প্রোটেকশনের জন্য করছে, তাই না? এটা তো আর যাকে তাকে মারছে না। আর দ্বিতীয় কথা পর্নের কথা যে বললেন, হ্যাঁ, আপনি বললেন যে আপনাদের দেশের অনেক মানুষ পর্নের ভয়াল থাবায় হোয়াটএভার কি ছিল ভয়াল থাবা। ভয়াল থাবায় গ্রাস হয়ে যাচ্ছে। আপনাদের তো মুমিনদের দেশ, তাই না? আপনারা সবাই বিশ্বাসী। আপনারা পর্ন কেন দেখেন ভাই? আর যে পর্ন বানাচ্ছে মনে করেন একটা বেটা, একটা বেটি অথবা ২ টা বেটা ও ২ টা বেটি হোয়াটএভার তারা যদি অ্যাডাল্ট হয় আর নিজেদের ইচ্ছায় তারা পর্ন বানায়, বানালো। আপনাদের ধর্মে তো মানাতে আপনারা দেখলেন না। অ্যান্ড দ্বিতীয় কথা জুয়া। জুয়া জুয়া খেলার জন্য তো আপনাদেরকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে না। তারা যদি লিগালাইজ ওয়েতে একটা জুয়ার সিস্টেম করে যেখানে আপনি খেলে হারছেন, সেটা তো আপনি আপনার নিজের ইচ্ছায় গিয়ে হারছেন, তাই না? না, না, অ্যান্ড আই গেস আমি এখানে তো এজ রেস্ট্রিকশন ও দেয়া থাকে। এজ এটা রেস্ট্রিকশন মেনে নিলেন পুরো কিভাবে? করে এটা দিলে যারা যাচ্ছে যারা হচ্ছে পরকাল বিশ্বাস করে ভাইয়া না তারা আপনি
আচ্ছা আমার মনির ভাই, আপনি বিশ্বাস করেন আমি কি? আমার সেটা বলেন। আচ্ছা আপনি মনির ভাই আপনার একটু কথা শুনেন, বলেন। এখন আমি বলি কোন আপনি মুমিন যেটা ব্যক্তি তো বলছেন আমি একটু এগুলো করে দেই। প্রোভাইড করতেছে না। কোন মুমিন আমি ব্যক্তি তো যদি এগুলো পিছন দিয়ে শুরু করি, শেয়ার হ্যাঁ ভাই করতেছে শুনেন না। শুনেন মনির ভাই শুনেন, শোনার পরে বলেন আপনি। আমি পিছন দিক দিয়ে বলি ক্যাসিনো অ্যান্ড পর্নোগ্রাফি। হ্যাঁ, তো আপনি বলছেন যারা একবার সৃষ্টি করেছে তাদের কিন্তু দেশে কোনো অসুবিধা নাই কিন্তু। হ্যাঁ, এখানে তো উচ্ছন্নে যাচ্ছে না, থাবায় পড়ে যায় নাই তো। এটা তো এখনো মানে এখানে ভাইয়া ভয়াল থাবা, ভয়াল সায়েন্টিস্ট তৈরি থাবা। হচ্ছে, আমেরিকা ইউরোপে এখনো সায়েন্টিস্ট তৈরি হচ্ছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে। দেখেন মানে নোবেল প্রাইজ পাচ্ছে গন্ডায় গন্ডায়। কই এখানে তো যুবকরা তো উচ্ছন্নে যায়নি পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফি তো ওপেন এখানে। ২ নম্বর হচ্ছে যে ক্যাসিনো, অবশ্যই আমি নিজে পার্সোনালি পারলে ২ বার লাস ভেগাসে গিয়ে খেলতে যাই, আই লাভ ইট। এবং এতে ইনকাম, ভীষণ একটা ইনকাম হয় ক্যাসিনোগুলোতে। এখন ক্যাসিনোর যদি ইউএসএ তে ধরেন, এখন প্রচুর স্টেট আস্তে আস্তে ওপেন করছে, ক্যাসিনো অ্যালাউ করছে। হ্যাঁ, এবং খুবই শোনা যাচ্ছে না যেটা উচ্ছন্নে চলে যাচ্ছে, মানুষ গরিব হয়ে সেই ওয়াইল্ড ওয়াইড ওয়েস্টের সিনেমার মতো তো এখন মানুষ অনেক সভ্য হয়ে গেছে। ভাইয়া 7% আজকে সেখানে ভাইয়া, লাস অনেক ভেগাসে রেস্ট্রিকশন আছে 7% ভাইয়া ভাইয়া। আমি আপনাকে একটা বালিতে কোয়েশ্চেন কবর করি। মানে আমরা মুভি দেখি যেগুলা, সেই মানুষ তো সভ্য হয়ে গেছে, সেই ক্যাসিনো তো আজকে আর সেই ক্যাসিনো নাই। বাচ্চা আচ্ছা পোলাপান সবাই 7% নিয়ে যায়। কোটা ভাইয়া আমি একটা আচ্ছা কোয়েশ্চেন করি। মনে আহ, করেন একটু একজন অ্যাডাল্ট যে ক্যাসিনোতে গিয়ে তার কত টাকা খরচ করবে বা সে শপিং এ গিয়ে কত টাকা খরচ করবে বা কি করবে, সেই অ্যাডাল্টের তো সেই ডিসিশনটা তার নিজের দায়িত্ব, তাই না? সেটা তো এক্স্যাক্টলি তার নিজের এক্স্যাক্টলি রেসপন্সিবিলিটি, এক্স্যাক্টলি তাই না? হ্যাঁ শপিং হ্যাঁ করে সব টাকা উড়িয়ে দিলাম, রেসপন্সিবিলিটি সব কেন খুলেছে? এক্স্যাক্টলি। পর্নোগ্রাফি তো এনজয়ের জন্য। তো ওই এনজয়টা আপনার বাংলাদেশিরা কেন ভয়াল থাবা হয়ে গেল? অন্যান্য জায়গায় এটাতে ইফেক্ট করে না এটা তো, তো মানে নোংরা যাদের করে কোনো রেসপন্সিবিলিটি, ইফেক্ট করে এটা না তো। আমিও স্বীকার করতেছি। আপনারা এটা স্বীকার করেন যে এদের এটার আহ, তারা ক্রিয়েট করছে, এটা স্বীকার করেন। মুমিনরা তো ক্রিয়েট করেন। ওখানে তো সমস্যা নাই, ক্রিয়েট করেছে হ্যাঁ, এবং তারা সমস্যা ক্রিয়েট নেই। করেছে, তাদের তাদের সমস্যা কি? হ্যাঁ, অনেক একটা তাহলে ইনকাম হচ্ছে। সমস্ত পৃথিবীতে ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি কারা ছড়াচ্ছে এটা স্বীকার করেন। না না, ওয়েট, কারা আপনি যদি ছড়াচ্ছে? ভাই ভাই নিজ দেশে মারামারি করেন রেস্ট্রিকশন দিয়ে, বেলুচিস্তান, শুনুন শুনেন ভাইয়া, বাবু, এগুলো আপনি আমরা জানি। বেলুচিস্তান পাকিস্তান নিজ যদি দেশে মারামারি কিছু কিছু করেন, যে সব জায়গায় অস্ত্র রেস্ট্রিকশন দেয়া তৈরিকারী আছে, আর আমরা জানি, অস্ত্র আইন বায়ার, করা আছে, রেস্ট্রিকশন আপনি দেয়া যদি আছে। বায়ার না কিন্তু হন তাহলে তো এরকম এরা অস্ত্র তৈরি করতে পারবে না। আপনি বাইং বন্ধ করেন, শিয়া সুন্নি মারামারি থামান, বেলুচি পাকিস্তানি মারামারি সামান, বাংলাদেশ পাকিস্তানি মারামারি সামান। আপনারা ভাই ভাই যে বলেন যে মুমিনরা তৈরি করে নাই, কিন্তু মুমিনরা তো ব্যবহার করছে এগুলো। আপনি ইরানিরা, আপনি বললেন যে টেরোরিস্টরা, টেরোরিজম করেন না, তাহলে তো আর ওদের অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যায়, অস্ত্র তৈরি করা লাগে না। আমি তাহলে ভাইয়া সিকিউরিটি ভাইয়া পার্সন, শুনুন, আপু যেটা লিগ্যাল বলছে, সিকিউরিটি, ওয়ার্ল্ড সিকিউরিটি বলছে, হিউম্যান নেচার, আপনি মানুষ এম্পায়ারনেস, আহ, সবসময় সেগুলো বাদ দিলাম। কোটা ভাই একটু বলতে পারি আমি? হ্যাঁ ভাই অবশ্যই, আপনার শো। Okay, ভাইয়া আচ্ছা ৭১ সালে যে বাঙালি জাতি যে পাকিস্তানিদের জন্য অস্ত্র তুলে নিছে, এটাও কি টেররিস্টের মধ্যে পড়ে? একটু বলতেন যদি। না, ওটা একদমই পড়ে না। ওইটা তো, ওটা কি বাঙালি জাতি কি ওটা তো পাকিস্তানি সোলজারের ফ্যামিলি আনসিভিলাইজেশন দিয়ে হয়ে, গুলি করে ওটা তো মারছে, ফারাজ ওরা ভাই তো একটা একটু ওয়াইফকে কথা মারছে, বলতে চাচ্ছেন, একটা দয়া করে সোলজারের বাচ্চাকে মারছে। ফারাজ ভাই তারা বলেন। তো আচ্ছা, একটু প্রথম থেকে শুরু করি। কি জানি আপনার নাম? মইনুল হাসান ভাইয়া। আপনি কি এইটা নিয়ে মানে এইটা নিয়ে তুলনা করতে যাচ্ছেন যে পৃথিবীতে কে কত বেশি খারাপ কাজ করছে, এটা এই তুলনায় যেতে যাচ্ছেন, নাকি এরকম কিছু স্যাটিসফাই করতে যাচ্ছেন যে ও আমাদের নামে অনেক 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 খারাপ জিনিস আছে কিন্তু অন্যরাও খারাপ করছে, এইটা আমাদের থেকে শুনে এক ধরনের স্যাটিসফ্যাকশন চাচ্ছেন? মানে ইয়েটা কি আপনার, মানে পয়েন্টটা কি মনির ভাই? জি ভাইয়া বলো। আপনার পয়েন্টটা কি? আপনার পয়েন্টটা বুঝতে পারি নাই আমি। আপনার ভাইয়া, পয়েন্টটা কি আমি এরকম জাস্ট, যে আপনারা আমরাই এই দুনিয়া? এই টপিক শুনুন ভাই। ভাই আপনারা এই টপিক গুলো এড়িয়ে যান, যেগুলো বর্তমান আমরা ফেস করতেছি, যে প্রবলেম গুলো আপনারা জি 1400 বছর আগে সবসময় পড়ে থাকেন। তো তাই না না, আমি একটা আপনারা কেন? ফেস রিয়েলিটি করছেন আমি কেন তুলে ওইটা ধরলাম। ওটা ভাই পয়েন্ট ঈদার আউট ব্যাপারে করেন। কথা বলতে দেন, না হয় আপনি কথা আচ্ছা, বলেন। হ্যাঁ না ভাই, ঈদার ব্যাপারে কথা বলতে দেন, নাহলে আপনি কথা বলেন। আমি তো আপনি তো এতক্ষণ ডিস্টার্ব করে নেই। আমি শেষ করি। মনির ভাইয়া, হ্যাঁ বলেন আমরা বলেন। যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনাদের রিলিজিয়াস টেক্সটে কি আছে। রিলিজিয়াস টেক্সটে কি আছে, রিলিজিয়াস টেক্সটে নিয়ে আলোচনা করি এবং ওই সময় কি কি হয়েছিল। ওটা বিষয়টা হচ্ছে মূল মূল আলোচনাটা থাকে রিলিজিয়ন বেসড। ওটাতে কি আসে, রিলিজিয়াস টেক্সটে কি লেখা আছে এবং ওই সময় কি ঘটনাগুলো ঘটছিল সেটা নিয়ে কথা আসে। আপনি যদি মানে ইয়ে করতে চান আমাদের কাছে, এই প্রশ্ন কর, মানে এই ইয়ে করেন যে ভাই অন্য বিষয় নিয়ে আপনারা কথা বলেন না। হ্যাঁ, অন্য অনেক বিষয় নিয়ে কথা বলি না ভাই। আপনারা যে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, মানে আপনারা মুমিনরা যে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, এটা জঙ্গির নিয়ে কথা ডেফিনেশনটা বলেন ভাইয়া, জঙ্গির ডেফিনেশনটা বলেন। জঙ্গির ডেফিনেশনটা হচ্ছে যখন আপনি আপনার পলিটিক্যাল আইডিওলজিক্যাল অর আপনার রিলিজিয়াস কোনো একটা মোটিভ ফুলফিল করার জন্য যখন আপনি সিভিলিয়ানদেরকে অ্যাটাক করবেন, সিভিলিয়ানদের জীবন, সিভিলিয়ানদের মালামাল যখন আপনি ক্ষতির সম্মুখে নিয়ে আসবেন, তখন আপনি একটা ডেজিগনেটেড টেরোরিস্ট, একটা জঙ্গির বাচ্চা জঙ্গি। আপনাদের দুনিয়ার মধ্যে যে জঙ্গির বাচ্চা জঙ্গি আছে, যে টেরোরিস্টরা আছে, যে পরিমাণ টেরোরিস্ট আছে, সেটা তুলো তাহলে ধারের কাছে। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো, ছাত্ররা কি জঙ্গি? বাংলাদেশের ছাত্র আন্দোলন ছাত্ররা কি নিরীহ নিরীহ মানুষের গায়ে, মানে
সিভিলিয়ানদেরকে যে টার্গেটেড অ্যাটাক করছিল একটা তাহলে পলিটিক্যাল বাংলাদেশের পুলিশ প্রশাসন জঙ্গি আইডিওলজিক্যাল মোটিভ। বাংলাদেশের পুলিশ প্রশাসন জঙ্গি আপনার 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 বাংলাদেশের সংজ্ঞা অনুসারে আমি পুলিশ বললাম। প্রশাসন কি কোনো বাংলাদেশের পুলিশ হ্যাঁ, প্রশাসন অবশ্যই কোনো civilian দের পলিটিক্যাল মধ্যে মোটিভ? অবশ্যই আছে। ভাই আমি প্রশ্নটা একটু কি আমি আপনাকে ডেফিনেশনটা কি দিয়েছিলাম একটু বলেন তো মনিল ভাই। আপনি বলছেন যে কেউ যদি ধর্মের কোনো কথা থেকে প্ররোচিত হয়ে যদি কোনো সিভিলিয়ানদেরকে অ্যাটাক করে বা মারে তাহলে সে জঙ্গি। তাছাড়া আর কেউ আপনার যদি বাংলাদেশের পুলিশ যারা তারা কোন ধর্মের উপর মোটিভ হয়ে কার উপর অ্যাটাক করছে ভাই? ফরাজ ভাই একটু বলবো পুলিশের ব্যাপারটার সাথে মিলাই কিভাবে? পুলিশ তো তার শান্তি শৃঙ্খলার জন্য যখন তাকে উগ্র ক্ষমতা দেওয়া হয়েছে সে অ্যাটাক করে, লাঠিচার্জ করে, তাই না? এর সাথে জঙ্গির কি আমার মাথায় সিভিলিয়ানদের তো আসতেছে না। মারছে, এটা আপনাকে মানতে হবে। বর্তমান সরকারও ভাই বলতেছে তারা সিভিলিয়ানদের মারছে। ডেফিনেশনের মধ্যে আমি কি শুধুমাত্র অতটুকুই বলেছিলাম যে সিভিলিয়ানদেরকে মারলেই তারা জঙ্গি? আমি কি এই ডেফিনেশনটা দিয়েছিলাম? আপনি বলেন। ডেফিনেশনটা আমি তো দুইবার রিপিট করলাম, মানে একবার আমি বললাম, একবার আপনাকে তার রিপিট করাইলাম। মনির ভাইয়া, এই যে আপনাদের মানে প্রথমত দুনিয়াতে জঙ্গির বাচ্চা জঙ্গিগিরি করা, দুনিয়াতে যেখানে যান মুমিন আপনারা যেখানে যান সেখানে যে সেই জায়গায় একটা বস্তি তৈরি করা, ইদার হোক এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ইউকে, ইউরোপ, জার্মানি, যেখানে গেছেন, ইভেন ইউএসএ, যে জায়গায় যান সেই জায়গায় বস্তি তৈরি করা, সেই জায়গার মানুষের বাকস্বাধীনতা হরণ থেকে শুরু করে জানমালের ক্ষতি থেকে শুরু করে যত ধরনের জঘন্যতম অপরাধ আছে সবকিছু করা, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজের মধ্যে সবার আগে থাকা, নিজের দিন মানে নিজের দেশের মধ্যে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে দেশের এমন অবস্থা 12টা বাজে যে পরে নিজেদেরই বাইরে যেতে হয় অন্য দেশে, যা ওই জায়গায় আপনার হাত পা ধরেন, বাবা টাকা দাও, চা টাকা দাও। পলিটিশিয়ানের দোষ না কিসের দোষ নিয়ে আমরা আলোচনা করবো, বাট আপনারা যে জঙ্গির বাচ্চা জঙ্গি এবং জঙ্গির বাচ্চা জঙ্গি আইডিওলজি নিয়ে যারা থাকেন, যে কোনো মুসলিম দেশের কথা চিন্তা করেন, আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, সুদানের কথা চিন্তা করেন, যে কোনো মুসলিম দেশের কথা চিন্তা করেন, আপনি ইয়াগুলো দেখবেন, আপনি হ্যাপিনেস ইন্ডেক্সে তাদের নামগুলো দেখবেন আপনাদের ইয়েতে সবচেয়ে কম, আপনাদের যে র্যাঙ্কিং সবচেয়ে কম। যে জায়গায় মনে করেন আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে তেল উৎপাদন করে খাইতে পারেন, যে জায়গায় মনে করেন আপনারা কাউরে ভিসা কোনো দেন, আপনারা তো ভিসা কারো কোনো দেন না, কোনো মুসলিম কান্ট্রি যেটার মধ্যে অ্যাকচুয়ালি টাকা বসে আছে, তারা তো একটা হিউম্যানিটির কাজে কোনো জায়গায় নেই, কারো কোনো ভিসা দেন না। আপনারা কি করেন, কামলা নিয়ে কাপ শেষ হয়, কামলা 5 লাখ মেরে বাই করে দেন, কোনো দায়িত্ব তো নেওয়া লাগে না। দুনিয়ার মধ্যে বর্তমানে মুমিনদের কন্ট্রিবিউশন থেকে শুরু করে মুমিনদের অ্যাক্টিভিটি টুয়ার্ডস হিউম্যানিজম, এরা তো ভাই একেবারে শূন্যের কোটায়। দুনিয়া সবার কাছ থেকে চান ভিক্ষা, কিন্তু চান আপনারা হচ্ছে দুনিয়া সবার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে। দুনিয়াতে আপনাদের থেকে নিকৃষ্টতম লোক, নিকৃষ্টতম গ্রুপ অফ পিপল দুনিয়াতে তার একটাও নেই। এক একজন যান, দেশে যান, হাত পা ধরে যান, টারজান বিষয়ে যান, সাঁতরায় যান, সাঁতরায় যে ওই জায়গায় বলেন যে স্যার আমাদেরকে থাকতে দেন, স্যার আমরা কোথা থেকে আসছি আমরা জানি না, স্যার আমরা ভিক্ষা করতে আসি, আমাদেরকে ভিক্ষা করতে দেন, আল্লাহর রাস্তায় স্যার আমাদেরকে ফেরত পাঠান না। ওইখানে যখন আপনাদের কমিউনিটি বিল্ড হয়ে যায়, তখন মানে ধীরে ধীরে এক গাদা বস্তি জঙ্গির বাচ্চা জঙ্গিরা যখন যান, যা বলেন কি এখন আমাদের এখানে শরিয়া লাগবে, আমাদের এখানে আমাদের ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা লাগবে, ওহো আমার দিলে আঘাত দিয়েছে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষের মতো তো ভাই আপনারা, এর চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর হওয়া পসিবল না। যখন আপনি যে কোনো দেশের ইয়ে বের করবেন, যে কোনো দেশের হচ্ছে কি আপনার লিস্ট বের করবেন যে যেখানে আদালত ইসের মধ্যে কারাগার আছে, জেলের মধ্যে কারাগার আছে, এবং ওটার মধ্যে যদি আপনি বের করতে পারেন যে ওইখানে ধর্মের বেসিসে ইয়ে হয়েছে কিনা, ধর্মের বেসিসে আপনার সার্ভে হয়েছে কিনা, যে এখানে কত পার্সেন্ট লোক, দেশে কত পার্সেন্ট লোক আছে এই ধর্মের এবং কত পার্সেন্ট জেলে আছে, জেলের রিপ্রেজেন্টেটিভ কত, এখানে দেখবেন আপনাদের যে জঙ্গিরা এদের ধারে কাছে কেউ নেই। ইভেন ওই দেশের লোকের থেকে আপনারা যে ওই যে ভিক্ষা করতে যান, ওই দেশের মানে সাধারণ সিটিজেন থেকে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি ওই জায়গায় আপনারা হয়ে যান। আপনাদের থেকে নিকৃষ্টতম লোক তো ভাই দুনিয়া তার একটা নেই, বাট এই পয়েন্টগুলো নিয়ে তো আমরা কথা বলি না, আমাদের তো এই পয়েন্টগুলো নিয়েও কথা বলা আছে। হ্যাঁ, দুনিয়ার সব মানুষ ভালো, মানে ভালো কাজ করে আছে না, দুনিয়ার অনেক মানুষের মধ্যে অনেক খারাপ কাজ আছে। আপনাদের ক্রিটিসাইজ করার মতো কোনো ওয়েই তো নেই। লোয়ার টিয়ার ফকির নিয়ে আপনারা দুনিয়াতে ভিক্ষা করেন, আবার ওই দুনিয়া দখল করার চিন্তা করে বেড়ান। ফরাজ ভাই এখানে একটা বলি, ফরাজ ভাই ইসরায়েল আক্রমণ করেন, আক্রমণ সেলিব্রেট করেন, যখন বাসটা বেড়া ছাদে তার কাছে ওঠাতে হো মানবতা কোথায় গেল, মানবতা ওহো আমার মানবতা কোথায় গেল। আবার ঠিকই যে ওয়াজ মাহফিলে বলে বেড়ান যে ওহো না আমাদের হামাস ঠিকই আছে, পরে যে আমরা দখল করবো, ইসরায়েল দখল করবো, ইহুদিদের কচু কাটা করবো।
ফারাজ ভাই, আমেরিকার আপনাদের তো বিভিন্ন বড় বদমাইশ সিটিতে, তো দুনিয়াতে আরেকটাও নেই। আমেরিকার বিভিন্ন সিটিতে, লন্ডনে বিভিন্ন জায়গায় যে এই জঙ্গিগুলো এসে ট্রাক উঠায় দেয় সাধারণ মানুষের উপরে, এটা তো মানে বছরে কয়েকবার হচ্ছে। এবং এখানকার মানুষরা মনে করে যে আমরা তো শান্তিপ্রিয়, সুখে শান্তিতে পারতেছি, এরা এরা কই থেকে আসছে, এই জঙ্গিগুলো আমাকে মারে কেন? এটা তো বিরাট কোশ্চেন মাথায়, এবং খুবই প্যাথেটিক এই ঘটনাগুলো ঘটায় এখানে এসে। আমি এই ভিডিওটা পরবর্তীতে দেখাতে চাচ্ছিলাম, বাট আই থিঙ্ক এটা দেখানোর একটা সময় চলে আসছে আর কি। মনি ভাইয়া, তো জঙ্গিগিরি কমায়া মানুষের বাচ্চা মানুষ হন, জঙ্গির বাচ্চা জঙ্গি হয়ে দুনিয়াতে আর কতবার লাগাবেন। থ্যাংক ইউ ফর জয়নিং। আমি একটা ইয়ে করি, ভিকটিম কার্ড একটা পাসের মধ্যে লাগাই থাকে এরা সবসময়, কত বড় ভিকটিম। আপনি দেখেন, এরা নোংরামি করবে, এরা মামি চাচি সবাইকে বিবাহযোগ্য মনে করে, বুঝতে পারছেন, ছেলের বউ। এই জন্য এরা পর্নোগ্রাফি দেখে এরা অন্যায় করবে, শিশু দর্শন করবে। তো এখন পর্নোগ্রাফি দোষ হয়ে গেছে, বুঝতে পারছেন, এদের মন মানসিকতা দোষ নাই। আচ্ছা, আচ্ছা ভিডিওটা একটু ছাড়ি, ভিডিওটা একটু দেখেন। এরা তো চিনছেন, এটা হচ্ছে মানে একটা পিওর জঙ্গি হারুন ইজার। সে হচ্ছে আপনার হেফাজত ইসলামের একজন নেতা, পাতি নেতা আর কি। পিওর জঙ্গির বাচ্চা জঙ্গি, যে জঙ্গির বাচ্চা জঙ্গিরা জঙ্গির বাচ্চা জঙ্গিদের উন্মতের যুক্ত হইলো আর কি। উনি হচ্ছে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি। দেখেন ওনাদের জঙ্গিগিরি অনলাইনে কিভাবে তারা মানে লোকালয় সবার সামনে কিভাবে তারা জঙ্গিগিরি প্রিচ করতেছে, কিভাবে প্রিচ করতেছে, একটু দেখেন তাদের জঙ্গিগিরি। আপনি তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন আপনি। আমরা তো সফর করি সব জায়গায়, কই মাদ্রাসায় গেলে সবাই দেখা করতে আসে, সালাম করতে আসে, ঠিক যে কোনো কলেজ ইউনিভার্সিটি গেলে, যে কোনো জায়গায় গেলে সমানভাবে আমাদের সাথে ছাত্র সমাজ, তরুণ সমাজ, বাংলাদেশকে আপনারা দমাতে পারবেন, ইসলামকে, বাংলাদেশ পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এবার কত বছর ধরে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এবার এই আলেমদের কাফেলার সাথে আধুনিক প্রজন্মের কাফেলাও যুক্ত হয়েছে। এবার এই কাফেলাকে আর পরিচিত করা যাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করবো, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, উনি আমাদের ভাই মোহতরম, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একাধিকবার, তার সাথে আমার খুব বেশি আগে পরিচয় তেমন ছিল না, উনি অনেক বড় একজন আলেম। আমি খুলনাতে এর আগে এসেছিলাম। আচ্ছা, কোথা থেকে যে শুরু বুঝতে পারতেছে না মাহফিল করছে তা না, সব আলেম হাসিনাকে যে মা জননী ডাকছে সেটা না, এমন একটা হবাত আমাদের মাঝে চাপছে, কমি মাদ্রাসা মানে মাজরুরি, নাউজুবিল্লাহ, এটা আমরা বলছিলাম মাজরুরি। আপনারা বিশুদ্ধবাদী ওলামায়ে কেরাম আছে, যারা আমরা সেলিব্রিটি হয়ে গেছি, আমরা কিন্তু মুখলেস না। আমি নিজেও তাদের সুবত পেয়েছি। হযরত মুফতি আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হারাদারি মুফতি আজম সরাসরি আমাদের মুসলিম উস্তাদ ছিলেন, সরাসরি বাংলাদেশে এই আরাকানে জিহাদের জন্য আমার কোনো পরিষ্কার মনে আছে, এইভাবে পকেটে হাত ঢুকিয়ে তিনি মুজাহিদদেরকে টাকা দিতেন। মুফতি আজম আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হারাদারি আহমদ শরীফ সাহেব উস্তাদ ছিলেন। কি বললো ভাই? কোটা ভাই কি বললো? জঙ্গি বানাইছে, জঙ্গিগিরি করার জন্য টাকা দিতে। বগলতলা থেকে টাকা বাই করে পয়সার মতো দিত, বগলতলা থেকে টাকা বের করে লোকজনের দিত, যাও যাও জিহাদ করতে যাও, আরাকানে যাও জিহাদ করতে যাও। এই যে আরাকানে যে মুমিন জঙ্গিগুলো যে ইসাদের সাথে অ্যাটাকে চলে যেত, এই আরাকান আর্মি এবং মায়ানমারের যে জান্তা সরকার, এদের এগেইনস্টে যে মানে ওইখানে যে অ্যাটাক করতো, এই যে ভাই যে স্বীকারোক্তি দেখেন, এইখান থেকে জঙ্গি পাঠানো হইতো ওই জায়গায়, বাংলাদেশের স্বীকারোক্তি দেখেন। হ্যাঁ, আফগানের হযরত শেখ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারী উস্তাদ ছিলেন। আমি হযরত শেখ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারী উস্তাদ ছিলেন। আমি 93-94 সালে আমি দাওরা পাস করেছি হাটাজারি থেকে। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আমাদেরকে ওই যে শফি মানে তেতুল হুজুরের কথা বলতেছে, বুঝছেন, দেখেন দাওরা পাস করেছি হাটাজারি থেকে। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আমাদেরকে নসিহত শুরু করেছিলেন। এই আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমি গজবদুল হিন্দের শব্দের নাম শুনি নাই, আহমদ শফি রহমাতুল্লাহ তিনি প্রথম আমাদেরকে ক্লাসের মধ্যে গজবদুল হিন্দের শপথ দিয়েছেন। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। তো তেতুল হুজুর কি করছে ভাই? কোটা ভাই, ও মাই গড, গজওয়াতুল হিন্দ নামক জঙ্গিগিরি করবে, এটার জন্য তারা শপথ নেওয়া হয়েছে, এদেরকে যে শপথ নেওয়াতে হয়েছে যে তারা যে এই কাজগুলো করবে। ওনাকে জঙ্গি ওনাকে জঙ্গি বলা যাবে না। নিজেই দেখেন, নিজে বলতেছে যে ভাইয়া, এই যে আপনি যে একটু আগে যে কথাটা বললেন, সেটাই কিন্তু মানে ওরা নিজেরা কিন্তু খুব লাফাতে জঙ্গিগিরি করতে যাবে। তারপর মানে ওদের তো তেমন কোনো টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা কোনো ওরকম মানে পাওয়ারফুল না। তো কিন্তু এরকম কিন্তু হবে, যেমন ইসরায়েল কিন্তু এখন হামাসকে যে স্যাসাটা দিল, এই স্যাসাটা যে ইন্ডিয়ার সাথে যে ওরা জঙ্গিগিরি করতে গেলে যে খাবে, তখন তো বলবে আমাদের মানবতা কোথায়, আমাদের মুসলিম ভাইদের মেরে ফেলছে। এই যে পাকিস্তানে যখন মারলো মানে ওই জঙ্গি
এগুলোকে যখন অ্যাটাক করলো, বললো আমাদের মুসলিম ভাইদের মেরে ফেললো। বলছে তো, হুম। বলছে টার্কিশরা আসলো না, টার্কি ভাইরা নাকি আমাদেরকে হেল্প করবে, ওরা আচ্ছা আসেনি। বিয়েটা কিন্তু বড়, বুঝছেন? ভিডিওটা একটু বড়, দাঁড়ান একটু শেষ করে ভিডিওটা। যেহেতু নাসাই শরীফের হাদিস আছে গজওয়াতুল হিন্দ সম্পর্কে, তিনি শুধু হাদিসে পড়াতেন তা না, তিনি এত বেশি, তিনি বহু বছর নাসাই শরীফের হাদিস আছে গজওয়াতুল হিন্দ সম্পর্কে, তিনি শুধু হাদিসে পড়াতেন তা না, তিনি এত বেশি, তিনি বহু বছর নাসাই শরীফ পড়িয়েছেন। যেহেতু গজওয়াতুল হিন্দের হাদিস নাসাই শরীফে আছে, হুজুর ও চেতনা লালন করতেন, দারাসের বাইরে তিনি সবসময় তিনি গজওয়াতুল হিন্দের আলোচনা করতেন। একদিন তিনি আমাদেরকে জোহরের পরে নাসাই শরীফের ক্লাস ছিল, সে 94 সালের গল্প করতেছি আমি। মানে একটু পর পরই সে হচ্ছে গিয়ে জঙ্গিগিরি, মানে কবে ভারতে গিয়ে আমরা জঙ্গিগিরি করবো এই সবক দিতে বলা হয়। 94 থেকে গাজওয়াতুল হিন্দ। 31 বছর আগে, 31 বছর আগে, 30-31 বছর আগে হঠাৎ করে আমাদেরকে বললেন যে বিল্ডিং এর পিছনে যে মাঠ আছে সেটা তো তরবিয়ত করার কথা ছিল তোমাদের প্রশিক্ষণের জন্য, তোমরা কি মাঠটা পরিষ্কার করেছো? এখন সেখানে হাজার হাজার ইটের দিয়েছিল, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না এত পুরো মাঠটা পরিষ্কার করা। তো আমরা সবাই ক্লাসে চুপচাপ রইলাম। তোদেরকে বলেছিলাম গজওয়াতুল হিন্দের প্রশিক্ষণ নিতে হবে এখানে হাঁটাহাঁটিতে, এখানে শারীরিক কসরত করতে হবে। হাতে জঙ্গি ধরে ট্রেনিং। বাবাদেরকে, হাতে ধরে বাবাদেরকে এই জঙ্গিগিরি। চিন্তা করেন এই জায়গায় পোলাবেনের মানে এই জায়গায় জঙ্গি সে মানে পোলাবেনের জঙ্গি বানাইতো, ওই জায়গায় যে বলতো মহিলা মানুষ তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। মহিলা দেখলে বিবাহ করতে কোর্ট ম্যারেজ করতে মন চায়, দিল থেকে লালা বের হয়। আপনি কি অস্বীকার করতে পারেন আলফা ম্যান? না ভাই, আমার দিল থেকে লালা বের হয় না, আমার দিলের, আমার না ভাই, আমার দিলের মধ্যে সবার আসে, আমার দিলের মধ্যে কুত্তার লেজ নাই যে ওদের থেকে লালা বের হবে ভাই। এটা মুমিনদের কথা। না, ওর মুমিনদের বক্তব্যটা এরকম কিন্তু একটা ডায়লগ আছে। বলতেছিল। আরে 7% কোয়াটা ভাইয়া, মানে মুমিনদের এরকম একটা ডায়লগ আছে, মেয়েদের দেখলে যদি নারীদের দেখলে যদি তোমার মন থেকে লোলুপসা না হয় তাহলে তুমি পুরুষই না। মানে ওদের হলো সবাইকে দেখলে এরকম মনে হয়, এরকম মানে তোমার সমস্যা আছে বলে, তোমার সমস্যা আছে পুরুষত্বে। এই মেয়ে মানে কি 2 বছরের মেয়ে দেখলে? আমি রেহাবাদত আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে ক্লাসের মধ্যে গালাগালি করে বকা দিয়ে সবাইকে বের করলেন। নসাই শরীফের ক্লাস বন্ধ করে আজকে অনেকে আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান, আপনারা অনেকে, আমরা বুঝিয়ে দেব। গালিগালাজ করে জঙ্গির বাচ্চা, জঙ্গি হবে না, জঙ্গি তাড়াতাড়ি বেরোচ্ছ, ভারতে জঙ্গিগিরি করতে হবে। তুই জঙ্গি হবে না, তোর বাপে জঙ্গি হবে, তাড়াতাড়ি বেরো। এইভাবে গালি দিয়ে বের করে দিত। চিন্তা করেন, ক্লাস করবা, জঙ্গি হবো না, তুমি ক্লাস করবা। আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান, ভালো করে শুনে নিন যে তার যদি তখন ছিল তার পিছনে ময়দানটাকে সাফ করার জন্য, ওখানে তরবিয়ত গ্রহণ করার জন্য। আমার ভাইয়েরা এরকম অসংখ্য স্মৃতি রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ এসেছে এক সময়, আমাদের আকাবেররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন। ছেলেরা বানাক গাজা স্টার্ট করছে, তো বাংলাদেশে গাজা বানাক, তারপরে বলবে ছেলা। ও আচ্ছা, সরি, গাজা নিয়েও কথা আছে, দাঁড়ান আমি গাজা নিয়ে কথাটা বের করি। কি বাংলাদেশে কি গাঁজা লিগ্যাল হয়ে গেল? আচ্ছা এই দেখেন, আপনারা যে গাজা নিয়ে যে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজাস্টাইন এগুলো যে বলে বেড়ান, তারা তো অলরেডি জিততেছে। আপনার তো মানে গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। হামাস এখন জিতেই আছে। এই দেখেন হামাস দিয়ে কি বলে, আমাদের জঙ্গির বাচ্চা জঙ্গি হামাস জঙ্গিদের নিয়ে কি বলে। আমাদের সাথে লিপ্ত হয়ে ইহুদিবাদ অলরেডি কিন্তু পরাজিত হয়ে গেছে, বুঝছেন কোড়া ভাই? অলরেডি কিন্তু পরাজিত হয়ে গেছে আমাদের সাথে লিপ্ত হয়ে। বাংলাদেশের অনলাইন নিউজ ভিডিও দেখছিলাম যুদ্ধের সময়, এক দেখলাম ভারত পাকিস্তানে, আর আগে দেখলাম গুলি বাবা কতগুলো ইহুদিদেরকে অ্যাটাক করে ইহুদি সৈন্যকে ধরাশায়ী করে ফেললো। দেখেন তারপর কি অবশ্যই তারা পরাজিত করে। কোনো সন্দেহ আছে আপনাদের? আপনারা তো খবর জানেন, যা সিএনএন বলে, বিবিসি যা বলে, মিডিয়া যা বলে, মিডিয়া বলে মাটির উপরের খবর, মাটির উপরে। ভাই টানের মাটির উপরে নাকি মাটির তলে? তলে কোনদিন তলে দেখছে নাকি ভাই? মাটির নাকি কত নিচে, নাকি 5 কিলোমিটার নিচে। হ্যাঁ ভাই, মাটির তল একেবারে তল দেখা দিচ্ছে, তল দিয়ে মাটি। খন্দকের যুদ্ধ হচ্ছে, গাজায় খন্দকের লড়াই হচ্ছে, আল্লাহর কসম কে বলতেছি। আরে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম খন্দকের লড়াই হচ্ছে এখন গাজাতে, আল্লাহর কসম। গাজার মাটিতে শত শত মুজাহিদ ভাইয়েরা সুস্থভাবে সশস্ত্রভাবে তাদের পুরো শক্তিকে, সক্ষমতাকে অটুট রেখে তারা ওইভাবে ঠিক আছে এখন পর্যন্ত। তারা যোগের বাচ্চা যোগের আর টিকেই তো আছে ভাই, কোনো সমস্যা নেই। এই যে
কান্নাকাটি করছেন কেন? মানবতা মানবতা বাড়াইতেছে। কান্না কেন? জঙ্গির বাচ্চা জঙ্গি ঠিক, জঙ্গির বাচ্চা জঙ্গিরা সব ঠিকই আছে এবং শুধু শুধু এটা সে স্পেকুলেশন করে বলতেছে না। একটু পর বলবে তারা সে জান মানে ওই জঙ্গির বাচ্চা জঙ্গিরা এই জঙ্গির বাচ্চা জঙ্গিকে জানাইছে দেখেন। বলেছে আমাদেরকে যে আমরা ওই যে তাদের পুরো শক্তিকে সক্ষমতাকে অটুট রেখে তারা ওইভাবে ঠিক আছে এখনো পর্যন্ত। তারা বলেছে আমাদেরকে যে আমরা সব অপেক্ষা করতেছি অঞ্চল অঞ্চলে গ্রামে গঞ্জে ঈদের ঢুকে পড়তে আমরা কিভাবে করবো আপনারা দেখবেন ঈদের খেলা। ফরাজ ভাই কয়েক সেন্টেন্স আগে বললেন না জিততে গেছি, আবার আবার টিকে থাকার প্রশ্ন আসে কিভাবে? আর এই ঠিক আছে এইটা মানে জেনোসাইড এই সে যে মানে জেনোসাইড ভাই লজিক্যাল লজিক্যাল কনসিস্টেন্সি চার জেনোসাইড। মানে ইহুদিদের কচু কাটা কেমনে কচু কাটা করবে দেখছেন ভাই দেখছেন অঞ্চল অঞ্চলে গ্রামে গঞ্জে ঈদের ঢুকে পড়তে আমরা কিভাবে করবো আপনারা দেখবেন ঈদের খেলা। যে জঙ্গির হচ্ছে জঙ্গি দেখছেন কেমনে দেখায় জঙ্গি ট্রেনিং নিচ্ছে কি তো এই জঙ্গির হচ্ছে জঙ্গিরা এসে বলে যে ওহো ভাইয়া ওরা পট বানায়, যদিও আমরা সবচেয়ে বেশি পট দেখি আমরা সবচেয়ে বেশি মানে এদের কনসার্ট মানে অন্যরা বোম বানায় এই বানায় সে বানায় এটা নিয়ে তাদের অ্যাকচুয়াল কনসার্ট নাকি বোম বানাইলো। এই যে সেম জিনিস যেমন যে 5 আগস্টের আগ পর্যন্ত হয়ে গেছে হাসিনা ফ্যাসিস্ট জিনিসগুলো কি যারা ফ্যাসিস্ট হতে চাইতেছে এরা ফ্যাসিজম করতে পারতেছে না, এরা নিজেরা চায় আমরা ফ্যাসিস্ট হবো, হাসিনা তুই ফ্যাসিস্ট কেন, ফ্যাসিস্ট আমরা হবো, আমরা ফ্যাসিস্ট হতে পারতেছি না। এই জন্য তারা গেছে অ্যান্টি ফ্যাসিজম মুভমেন্ট করতে। এখন কি যারা যারা পাওয়ারে তারা নিজেরা এখন একটা চেয়ে বড় আর একটা ফ্যাসিস্ট। তো এই যে মুমিন রাশি যে কানাকাটি করে যে ওরা বোম বানায় এই বানায় সেই বানায়, ফকির বলে ওরা বোম বানাতে পারে না এই জন্য কানাকাটি করে। তো কেন ভাই ইরান বোম বানায় না ভাই, টার্কি ভাইয়া বোম বানায় না, কান্নাকাটি করতেই পারে ভাইয়া, আপনি এখন জেনোসাইড করছেন। না টার্কি বোম বানায় না, ইরান বোম বানায় না, পাকিস্তান বোম বানায় না। তোমরা কি ভাই বানায় ভুয়া তুলসী কিন্তু পাতা ভাইয়া নাকি? ওদের পাওয়ার কম। নিজেরা ফুটে পাগল হয়ে যায়, আসলে ওয়ার্ক করে না, নিজেরা বানাইতে পারে না এই জন্য তাদের কান্নাকাটি। পর্ন ইন্ডাস্ট্রি ভাই তো দুনিয়ার সবচেয়ে বড় মানে বা ইনস্টিটিউশনাল বা বেশ্যাবৃত্তি, এটা তো ভাই আসছে আপনাদের ধর্ম থেকে। দুইরা গনিমতের মাল বানাবেন, মানুষেরা সেক্স স্লেভ বানাবেন, এক জায়গায় যায় যে আপনাদের হেরেম থাকে এক একজনের, মানে এক রাজা আমাদের হেরেমে ঘুরে যায়। ভাইয়া আমার একটা কোশ্চেন আপনি আছে, ওনাদের কোশ্চেন করি আপনাকে। নিজের বউরে কিনেন আপনারা, ভেজাই না কিনে নিয়ে আসেন। ভাইয়া একটা কোশ্চেন করি। বেনাসব পড়েন। হ্যাঁ ভাইয়া, এই যে ধরে যে নিয়ে এসে সেক্স স্লেভ বানাচ্ছে, ওদের যে সেক্স স্লেভ বানাচ্ছে, এখানে কিন্তু কোনো অপরাধ হচ্ছে না। এখানে ওদের মেয়েদের রুজি-রুটির ব্যবস্থা করছে এবং মেয়েদের জোর করে যে করছে কিন্তু মেয়েদের আসলে মানে চাহিদা পূরণ করছে। কিন্তু যখন ২ টা মানুষ নিজেদের কনসেন্টে একসাথে করে সে ভিডিও বানালো, যা বানালো সেটা প্রবলেম। তারা কনসেন্ট দিয়ে করেছে এটা প্রবলেম। এই যে ধরে নিয়ে এসে করবে এবং তাদের এই যে রুজি-রুটি হচ্ছে না তার জন্য স্লেভ বানিয়ে রাখবে, এটা হলো আমি মানবতা। আমি 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 এটা ইয়েকে আমি পর্নোগ্রাফির কোনো ধরনের জাজমেন্ট নিষিদ্ধ। পর্নোগ্রাফিকে আমি কোনো ধরনের মানে ইসের মধ্যে নিব না, মানে আমি যে পর্নোগ্রাফিকে ডিফেন্ড করতে আমি পর্নোগ্রাফিকে ডিফেন্ডারে দিতে যাবো না, দরকার নেই আমার যাওয়া। তুই দেখছি জন্য তুই পর্নোগ্রাফি নিয়ে চিন্তিত, তোর মুমিনরা যে ভাই পাকিস্তানে পিঙ্ক ডলফিন রেপ করে বিলুপ্ত করে ফেলাইছে ভাই, ডলফিন রেপ করে বিলুপ্ত করে ফেলাইছে এই জঙ্গির মানে বাঙ্গু মুমিনের রুহানি বাপ পাকিস্তানিরা। এক একটা যে ছাগল পালে ছাগলের পাঁচ হচ্ছে গিয়ে বিশাল বড় এই ছাগল হচ্ছে পাকিস্তানের ফেভারিট ছাগল ভাই ছাগলের গ্যাং কি রেপ কেস আছে না, ছাগলকে আবার গ্যাং রেপ করছে পাকিস্তানিরা। হ্যাঁ ভাই, যে বাঙালি ভাইয়া উনি বাংলাদেশে বসে এই ধরনের কথা বলে, এই জঙ্গির বাচ্চা জঙ্গিদের দেশের লোকজন আসে এখানে মানে কানাকাটি করতে। বাংলাদেশ এখন এই জঙ্গির বাচ্চা জঙ্গিদের হাতে। আচ্ছা থ্যাংক ইউ আজকে লাইভটা করার জন্য। আজকে আর কন্টিনিউ করতে পারবো না, আরো অনেকক্ষণ আরো অনেক আগে শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল, বাট ইকবাল ভাই আসতে চাইছিল এই জন্য আর কি মোটামুটি কন্টিনিউ করলাম। বাট বেনার সাপোর্ট 7% কোটা ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার আজকে জেনুইনলি যেতে হবে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি শেষ কিছু বলা থাকে বলেন, তারপর শেষ করি। জি ভাইয়া, অ্যাড করার জন্য থ্যাংক ইউ ফরাজ ভাইয়া অ্যান্ড কোটা ভাইয়াকেও থ্যাঙ্কস অ্যান্ড সবাইকে থ্যাঙ্কস লাইভে আমাদের সাথে থাকার জন্য। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। সরি বেনার সাপোর্ট, আমরা কি আরেকটা ভিডিও দেখে শেষ করতে পারি যদি আপনি আমি অনুমতি তো দেন আর কি? প্রায় বেড়ে গেছিলাম, দেখি। হ্যাঁ এই যে অনুমতি দিলাম, অনুমতি গ্রান্ট করা হলো। অনুমতি আপনার কাছে নিলাম কি জন্য? এইটা হচ্ছে একটা বেড়ি মানুষের ভিডিও বুঝছেন, ওইটাতে একটা জঙ্গি বাচ্চা জঙ্গি দেখলাম। এখন দেখবো একটা বাঙ্গু বেড়ি সে তার যে কথা সে কোনো যুক্তিমুক্তি দেয় না, হ্যাঁ সে কথা বলছে, সে দাবি করছে, তার দাবিগুলো একটু দেখেন, হ্যাঁ দেখেন।
তারা মনে করেন তারাই কেবল জানেন কোনটা সবার জন্য ভালো। তাদের এই সুপ্রিমেসি বা তাদের আধিপত্য মনোভাব অপর শ্রেণীর আচ্ছা চিন্তা কমিশনের সদস্যগণ মূলধারার সমাজ থেকে আসলে পুরোপুরি বিচ্ছিন্ন। আসলে তাদেরকে শেকড় ছিন্নই বলা যায়। তাদের শেকড় আচ্ছা, মানে আমি একটু কনটেক্সটটা বলে দিই। এটা হচ্ছে নারী কমিশন নিয়ে যখন হয়েছিল, মোটামুটি কতদিন আগের ভিডিও, 3 দিন আগের একটা ভিডিও। তো নারী কমিশন নিয়ে আপনারা জানেন বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা হয়ে গেছে। তারা কিছু রাইটস এর কথা বলছিল যে এরকম রাইট দিতে হবে। তো এটা নিয়ে আমাদের আম, জীবন্ত টেন্ট খালাম্মারা ওনারা খুব টেন্সড, আপু খালাম্মা সবগুলো একসাথে টেন্সড। তো কয়েকজন খালাম্মা আছে, তাদের কথা শুনে মনে হয় মোটামুটি শিক্ষিত। মানে কথা শুনে মনে হয়, লাইন শুনে মনে হয়, পুরা বক্তব্য শুনে মনে হয় না শিক্ষিত। একটু দেখেন ওনারা কি ধরনের কথা সাজেস্ট করেন। আমার কাছে একটু মজা লাগলো, এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি, একটু দেখেন। তাই মেজরিটি নারীর সমস্যা সমাধানে তারা নিরপেক্ষ থাকতে পারেননি। তারা মনে করেন তারাই কেবল জানেন কোনটা সবার জন্য ভালো। তাদের এই সুপ্রিমেসি বা তাদের আধিপত্য মনোভাব অপর শ্রেণীর চিন্তা চেতনাকে অগ্রাহ্য ও দমন করারই প্রয়াস। আমরা মনে করি এসব কারণে প্রতিবেদনটি সামগ্রিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই আমরা প্রথমেই এই নারী কমিশনের বিলুপ্তি চাচ্ছি এবং নতুন কমিশন গঠন করে প্রতিবেদনের প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের দাবি জানাচ্ছি। এই লক্ষ্যে আমরা নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে যে সকল প্রস্তাব বা দাবি দেওয়া করছি সেগুলো হচ্ছে: প্রথম প্রস্তাব, আচ্ছা, ওনারা ওই প্রস্তাব বাদ দিয়ে নিজেরা কিছু প্রস্তাব দেন, যে ওনাদের প্রস্তাবগুলো একটু শোনান। বিদ্যমান কমিশন বিলুপ্তিতে সকল অংশীজনের স্টেক হোল্ডারদের সম্বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ কমিশন গঠন। মানে যত স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে কি করতে হবে? ইনক্লুসিভ কি করতে হবে আপু? ইনক্লুসিভ কমিশন গঠন করতে হবে। হ্যাঁ, ইনক্লুসিভ কমিশন গঠন করতে হবে। তো দেখেন বেটি মানুষ ইনক্লুসিভিটি কি দ্বিতীয় করে। প্রস্তাব, ধর্মকে দায়ী করে নারী ও পুরুষের বৈষম্যের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধর্ম বিদ্বেষী মনোভাব পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তৃতীয় প্রস্তাব, পতিতাবৃত্তি সব ধর্মে নিষিদ্ধ, ইসলামে এটি হারাম আর নারীর জন্য চরম অবমাননাকর, একে শ্রম আইনের স্বীকৃতি দেওয়া যাবে না, এই সুপারিশ বাতিল করতে হবে। চতুর্থ প্রস্তাব, কমিশন সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে, এটি বাতিল করে ইসলামের ভারসাম্যপূর্ণ যে নীতি সমতা ও ন্যায্যতা, ইসলাম যেটাকে বলছে ভারসাম্য, কোথাও সমতা কোথাও ন্যায্যতা, ক্ষেত্রে খুব সুন্দর। ইনক্লুসিভিটি বুঝছেন আপু? ইনক্লুসিভিটি বুঝছেন? নারী হয়ে বলতেছে আমরা আমাকে obsessed ছোট করে থাকতে রাখো। চাই। আমাদেরকে অপারেশন থেকে কেন বের না করে না না, মনে হয়? পয়েন্টটা এটা না। ইনক্লুসিভিটির নামে তার যে ইনক্লুসিভিটি বুঝছেন, ইসলামে যদ্দুর বলা আছে, হ্যাঁ, যদ্দুর সমতা দিতে হবে, সদ্দুর সমতা, যদ্দুর ন্যায্যতার কথা বলা আছে, অদ্দুর ন্যায্যতা, হ্যাঁ, হ্যাঁ, আর অদ্দুর ভাইয়া দিতে হবে, ওইটা ইনক্লুসিভ। ন্যায্যতা যদি মানে অ্যাকচুয়াল সমতা হতো তাহলেও তো কথা ছিল, মানে অ্যাকচুয়াল সমতা, বাট না, অপ্রেসড করে ন্যায্যতা রাখা হচ্ছে হয়েছে, যে আমরা অপ্রেসডই থাকবো। মৃদু মার দিতে পারবে হাজবেন্ড, আমার হাজবেন্ডকে আচ্ছা, মৃদু যেন মার দিতে পারে। একজন মৃদু কমেন্ট না করছেন, ভাইয়া, ফারাজ মেরে বারবার বেটি মানুষ বলে যোগ করতেছেন, বাট রিপিটেডলি করলে মজা থাকে না। ওকে, আই ক্যান কল ইউ খোয়াতিন, যদি বেটি মানুষের সমস্যা থাকে খোয়াতিন বলতে পারি। বেলুচিস্তানের লোকজন তো নারীদেরকে খোয়াতিন বলে, তো খোয়াতিন খুয়াতিন জানে না। আর মানে মাঝে মাঝে মৃদু মার না, খুয়াতিনাদের যুক্তি দিয়ে দেখেন, মানে ইনক্লুসিভিটির ডেফিনেশন দেখেন। কোটা বলেন। ভাইয়া বলে মাঝে মাঝে মৃদু মার দিতে পারবে, মৃদু মার না, মেরে শুধু অঙ্গহানি করা যাবে না অথবা মেরে ফেলা যাবে না, এমনি মেরে লাল নীল হলুদ সবুজ বানিয়ে দেওয়া যাবে। এসব আমরা চাই যে এইরকম ইসলামের আইন হচ্ছে, আমার মৃদু হাদিস যে আমাকে বলে ব্রাকেটে মৃদু, ধামাধাম। ওটা ইয়ারা ট্রান্সলেটরটা ব্রাকেট করে ঢুকাইছে আর কি মৃদু। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেরে কালার করে দেওয়া যায়। না, এমন ভাবে মারবেন না যে রাতে আপনি এনজয় করতে পারবেন না, ওটা বলা হয়েছে। না, ইসলামে শুধু অঙ্গহানি করা এন্ড মেরে ফেলা নিষিদ্ধ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্লে করেন। ইনক্লুসিভ না আর নাই, না অতটুকুই। বাট আপনারা ভিডিওটা চাইলে পুরোটা দেখতে পারেন। পুরোটা সে ইনক্লুসিভিটির নামে ইসলাম 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 ইসলামে যে হালাল করা আছে ততটুকু হালাল করতে হবে, ইসলামে যত হারাম করা আছে অতটুকু হারাম করতে হবে। এর তার ইনক্লুসিভিটি মানে হচ্ছে গিয়ে ইসলাম, দ্যাটস ইট। মানে তো খুব সুন্দর করে এক কথায় এটা বলতে পারে না যে আমরা শুধু ইসলামের মতোই অপ্রেসড হ্যাঁ, থাকতে চাই। শরিয়া আইন নিয়ে আসো, শেষ। হ্যাঁ, যে আমরা এত অপ্রেসড এত ঘুরে ফিরে বাদ খাওয়া দরকারটা কি? আজীব কথা। না, আবার খোয়াতিন বলছে বেডি। তারা কিন্তু দিচ্ছে, তাদের দাবি দিচ্ছে, নারীর অধিকারে দাবি দিচ্ছে। এবার দাবিগুলো তো নারীর অধিকার হরণের দাবি মায়ের হতে খাওয়ার পারে। অধিকার। অধিকার চেয়েছে, আমরা অধিকার হরণের দাবি নিয়ে নামছি। আচ্ছা, ঠিক আছে ভাই, তো আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ যারা লাইভটা শুনলেন, অ্যান্ড ফাইনালি আমার আই হ্যাভ টু গো, সো লাস্ট ভিডিওটা এটাই। বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম।
বিদায় নেন স্যার গো ও স্যার বিদায় নেন আমার গো প্রাণের স্যার স্যার গো। তো স্যার ম্যাডাম খুয়াতিন অ্যান্ড পুরুষ মানুষ যারা যারা আছেন দেখার জন্য লাইভটা দেখার জন্য বিদায় দেন। গুড নাইট গুড সবাই, নাইট। টাটা।